বেশ অনেকগুলো বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে যদি নিজের চোখের সামনে অন্যের হতে দেখতে পান, তাহলে আপনার কেমন লাগবে? আপনি কি পারবেন নিজের মনের গভীরে লুকিয়ে থাকা সবটুকু না পাওয়াকে চেপে রেখে ঝাপসা চোখ এড়িয়ে হাসি মুখে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখতে? নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ রাতের গল্পে আপনারা শুনবেন লেখক বিনায়ক ঘোষের কলমে বিরহেরও অন্তরালে। আলু ঝলমলে এই কলকাতার রাজবাড়িতে আজ হাজির শহরের অন্যতম সফল আইটি বিজনেসম্যান সুভাষ। নাম ও কাজ দুটোই সুভাষের মতো, কিন্তু সুভাষ আজ রাজবাড়ির দুর্গাপুজো দেখতে নয়, তার অন্যতম কাছের বন্ধু লগ্নজিতের বিয়ের উপলক্ষে নৈশভোজের নিমন্ত্রণে এসেছে। নেহাত লগ্নজিৎ তাই, না হলে সুভাষ আর খুব একটা বিয়ে বাড়ি যায় না। সে নিজে বিয়ে করেনি বলে আসতে চায় না, এটা ভাবলে ভুল হবে। সুভাষ এখন এই শহরের খুবই পরিচিত উঠতি আইটি ব্যবসায়ী। মাত্র 28 বছর বয়সে তার সম্পত্তির পরিমাণ শুনলে আপনিও অজ্ঞান হতে পারেন। তাই তার টাকা পয়সার অভাবের জন্য কোনো বাবা মা তার মেয়ে দেয়নি বললে ভুলই বলা হবে। আর দেখতেও যে খুব খারাপ তেমনটাও নয়। তাই সব মিলিয়ে দেখতে গেলে মাইক্রোস্কোপের নিচে আনলেও বিয়ে না করার কারণ খোঁজা খুব মুশকিলই হবে, বলা বাহুল্য প্রায় অসম্ভব। কিন্তু না, কারণ আছে। হ্যাঁ, সুভাষের বিয়ে না করার পেছনে সুভাষের অনেক বড় কারণ আছে। কারণটা জানতে হলে সেই ক্লাস 11-এ পড়া ছেলেটার রঙিন কবিতার খাতাগুলোই একবার উঁকি মেরে আসতে হবে। সুভাষ বিয়ে বাড়িতে সকলের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত থাকে। অনেকদিন পর তার বহু বন্ধুর সাথে দেখা, তাই অনেক পুরনো স্মৃতি রোমন্থন হচ্ছিল। কিছুক্ষণ পর সব আলো থেকে একটু সরে গিয়ে সব আলোকে ভালো করে প্রত্যক্ষ করতে চায় সে। তারও স্বপ্ন ছিল একদিন অনেক আলো নিয়ে তার জীবনেও একজন আসবে। কিন্তু না, জীবন তাকে অন্য অনেক সুখ দিলেও এই সুখটা দিতে বড়ই নারাজ। তাই সুভাষের এই স্বপ্নই থেকে যায়। ঝিলের ধারে বসে একটা সিগারেট ধরিয়ে এই সব কথাই ভাবতে থাকে সে। তার মনে পড়ে যায় সেই প্রথম দেখা, প্রথম প্রেম, বৃষ্টিতে হারিয়ে যাওয়া কালো চশমার ফ্রেম। হ্যাঁ, সুভাষ আর আদ্রিতার প্রেমটা আর 5টা প্রেমের মতোই ভালো লাগা থেকে শুরু হয়নি ঠিকই, কিন্তু শুরু হয়েছিল একটা বন্ধুত্ব থেকে, একটা নিষ্পাপ নিরলস বন্ধুত্ব থেকে। আদ্রিতার পরিচয়টা দিয়ে রাখা ভালো। এই আদ্রিতা হলো আমাদের সুভাষের খুব কাছের একজন বন্ধু, এবং আরো অনেক কিছু। তাকে নিয়েই তার বহু স্বপ্ন বোনা, বহু কবিতার খাতা ভরাট করা। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর বাবার কথা মেনে সুভাষ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। শুরুতে সুভাষ পদার্থবিদ্যা গণিতের বহু অজানা সূত্র নিয়েই খুব মজায় ছিল। দেখতে দেখতে 3-4টে মাস কেটে যায় এবং আসে সেই টিচার্স ডে। যথারীতি ফিজিক্স স্যারের কোচিংয়ে সেলিব্রেশনের ব্যবস্থা করে সব ছাত্ররা। বলা বাহুল্য, সুভাষই ছিল এই ব্যবস্থার মূল কাণ্ডারি। স্যারকে সবাই মিলে উইশ করার পর কেক কাটা হয়। সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে এবং সবাই মিলে তাকে কেক মাখায়। বলা যেতে পারে তার মুখে সাদা ক্রিমের প্রলেপ করে দেয় সবাই। কিন্তু যখন সবাই কেক নিয়ে মাখামাখি করছে, ঠিক তখনই সুভাষের সামনে হাজির হয় সবুজ স্কার্ট আর কালো টপ পরা একটা মেয়ে। এই মেয়েটির সঙ্গে সুভাষের আগেও একবার দেখা হয়েছিল টিচার্স ডের গিফটের জন্য টাকা কালেকশনের দিন, তবে সেদিন লক্ষ্য করেনি সে। কিন্তু আজ সে মেয়েটিকে এত সুন্দর লাগছিল যে সুভাষ প্রায় কিছুক্ষণ চোখ ফেরাতেই পারছিল না। কিছুটা রসিকতা করেই সে বলে, কিরে, তোর মুখটা এমন ফাঁকা ফাঁকা লাগছে, তোকে কেউ কেক মাখায়নি? মেয়েটি উত্তরে মুচকি হেসে চলে যায়। এরপর সব কাজের মধ্যে তার কথাই ভুলে যায় সুভাষ।
এবং কাজকর্ম মিটিয়ে যথারীতি বাড়িতে চলে আসে সে। বাড়ি ফিরে একবারও সেই মেয়েটির কথার মনে পড়েনি আমাদের সুভাষের। তবে হঠাৎই ঘটে একটা কোইন্সিডেন্ট। সন্ধেবেলায় অঙ্ক করতে করতে যখন সে ফোনের নেটটা একটু অন করে, তখনই আসে একটা নোটিফিকেশন। হ্যাঁ, সুভাষকে ফেসবুকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নামটা আদ্রিতা চ্যাটার্জি। সুভাষের বাস্তব জীবনের মতোই সোশ্যাল মিডিয়াতেও মহিলা বন্ধুর সংখ্যা খুবই নগণ্য, তাই সেই নোটিফিকেশনটিকে খুব একটা গুরুত্ব দেয় না। পাঠক ভাবতেই পারে, তাহলে কোইন্সিডেন্ট হলো কোথায়? কোইন্সিডেন্ট ঘটে তার একটু পরে। সুভাষ পড়া শেষ করে যখন ফেসবুকটা অন করে নোটিফিকেশনে যায়, তখন লাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টটায় গিয়ে হঠাৎই তার আঙুল থমকে যায়। হ্যাঁ, আদ্রিতা চ্যাটার্জি নামের যে মেয়েটি সুভাষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই মেয়েটিকে চেনে সুভাষ। আদ্রিতা হলো সেই মেয়েটি যাকে দেখে সুভাষ সকালবেলায় চোখ ফেরাতে পারছিল না। কোনো কিছুই না ভেবে সুভাষ অ্যাকসেপ্ট করে নেয় সেই রিকোয়েস্টটা, কারণ এক ঝলকেই সেই মেয়েটিকে দেখে তার দিল মে ঘন্টি বাজি থি। না, সে খুব সুন্দরী একদম তা নয়, তবে তার নম্র স্বভাব সুভাষকে খুব আকর্ষিত করে। পরের সপ্তাহে টিউশন ক্লাসের শেষে মেয়েটির সঙ্গে আলাপ পরিচয় হয় সুভাষের, এবং নোটস নেওয়ার বাহানায় আদ্রিতার ফোন নম্বরও ঠিক নিয়ে নেয় সুভাষ। সুভাষ মেসেজ বা ফোন না করলেও আদ্রিতা নিজেই ফোন করে সুভাষকে। হ্যাঁ, একদিনের আলাপ হওয়া একটা ছেলেকে নোটস দেওয়ার জন্য সে নিজেই ফোন করে। আদ্রিতা ফোনে জিজ্ঞাসা করে, কি রে, তোর কোন নোটসটা লাগবে বললি না তো? সুভাষ এতটা আশা করেনি যে আদ্রিতার নিজেই ফোন করবে, তাই খানিকটা হকচকিয়ে যায় সুভাষ এবং উত্তরে বলে, আরে একদম ভুলে গেছিলাম রে। দেখ, তোর নোটস লাগবে আর আমি মনে করিয়ে দিচ্ছি। সত্যি তুই পারিসও বটে। আরে আমার একটু ভুলে যাওয়া স্বভাব আছে। ও মিস্টার ভুলাক্কার, তো এখন বল কি কি নোটস লাগবে? ভেক্টরের লাস্ট পার্টের নোটসটা লাগবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই কথাবার্তা হওয়ার পর ফোন কেটে দেয় আদ্রিতা। এইভাবে নোটস আদান প্রদান, কথাবার্তা, একসাথে বাড়ি ফেরা, সব কিছুর মধ্যেই বেশ ভালোই কাটছিল ওদের। আস্তে আস্তে খুব ভালো বন্ধু হয়ে ওঠে ওরা। বহু হাসি মজা তাদের জীবনে চলতেই থাকে। কিন্তু এই সবের মধ্যে আদ্রিতার প্রতি যে ভালো লাগাটা সুভাষের ছিল, সেটা ক্রমশই পরিণত হতে থাকে একটা নিষ্পাপ ভালোবাসায়, যেটা ক্রমেই বন্ধুত্বকে অতিক্রম করছিল। সুভাষ বলতে চাইলেও বলতে পারত না যে সে আদ্রিতাকে ভালোবাসতে শুরু করেছে, কারণ সুভাষের বড্ড ভয় করত যদি আদ্রিতা এই সব জানার পর তার সাথে আর কথা না বলে। কিন্তু আদ্রিতার মনেও যে তার জন্য একটা জায়গা তৈরি হয়েছে, সেটা সে বুঝতে পারে কিছুদিন পর একটা ঘটনার মাধ্যমে। একদিন হঠাৎই আদ্রিতা সুভাষের সাথে কথা না বলেই চলে যায়, তাই সুভাষও মেসেজ করে জিজ্ঞেস করে সে কেন কথা না বলে চলে গেল। আদ্রিতার কাছ থেকে উত্তর আসে, তুই আমার এত ভালো বন্ধু, আমি আমার সব কথা তোকে শেয়ার করি, আর তুই আমায় বললি না তোর একটা গার্লফ্রেন্ড আছে। সুভাষ উত্তর দেয়, আরে বাবা, আমি তো জানি না আমার গার্লফ্রেন্ড আছে, তোকে কে বললো এসব? ছাড়, আমায় বলবি না সেটাই বল। তোকে কে এসব উল্টোপাল্টা বলেছে বল একবার। তোর বন্ধুরাই তো এসব আজ আলোচনা করছিল, আর আমি তখনই শুনেছি। আসলে সুভাষের একটা ভালো বন্ধু ছিল, যার সম্বন্ধে তার বন্ধুদের ধারণা ছিল সে নাকি সুভাষের গার্লফ্রেন্ড। আর এই নিয়েই আজ লেকপুল চলছিল সুভাষ আর তার বন্ধুদের মধ্যে। আর সেই সব কথোপকথনের সাক্ষী হয় আদ্রিতা, যা থেকেই এই ধারণা এসেছে তার মনে। সব কথা বুঝিয়ে বলাতেই শান্ত হয় আদ্রিতা। এই ঘটনা থেকে একটা কথা সুভাষ পরিষ্কার বুঝতে পারে, যে আদ্রিতারও সুভাষের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। এভাবেই চলতে চলতে সম্পর্কটা কখন বন্ধুত্ব পেরিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প হতে শুরু করেছে, সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। সুভাষ নানাভাবে আদ্রিতাকে তার মনের সমস্ত অনুভূতি বোঝাতে চায়, কখনো কবিতা শুনিয়ে, কখনো বা কথাবার্তার মাধ্যমে।
কিন্তু সে কিছুতেই বলে উঠতে পারে না যে সে আদ্রিতাকে খুব ভালোবেসে ফেলেছে। একদিন বুকের ভেতর অদম্য সাহস সঞ্চয় করে সে আদ্রিতাকে সকৌশলে মেসেজের মাধ্যমে তার অনুভূতি জ্ঞাপনের চেষ্টা করে। সত্যি কথা বলতে লেখালেখি সুভাষের ভালো লাগলেও এই মেসেজটা করতে সুভাষের প্রায় 1 ঘন্টা সময় নিয়েছিল। মেসেজের সমস্ত কথা জানানোর পর সে এটাও উল্লেখ করে যে এটা পড়াশোনার সময়, আমি তোকে একটুও বিরক্ত করব না। পড়াশোনা শেষ হলে তোর সম্মতি থাকলে অন্য কিছু ভাবা যাবে। আসলে সুভাষ ও আদ্রিতা দুজনেই পড়াশোনায় বেশ ভালো ছিল, তার উপর সায়েন্স, তাই সুভাষ কোনো রিস্কই নিতে চায়নি। যাই হোক, মেসেজ সিঙ্গেল টিক থেকে ডাবল টিক হয়, ডাবল টিক থেকে ব্লু টিক হয়, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই আসে না। মনে মনে ভয় পেতে থাকে সুভাষ। তাহলে এবার কি আদ্রিতা তার সাথে বন্ধুত্বটা ভেঙে দেবে? কিন্তু না, 1, 2, 3 করে 4 ঘন্টা পর রিপ্লাই আসে সুভাষের কাছে, যে রিপ্লাইয়ের জন্য সুভাষ হাপিত্তেশ করে বসেছিল সেই রিপ্লাই আসে। হ্যাঁ, আদ্রিতা সম্মতি জানিয়েছে সুভাষের প্রস্তাবে। আমার মনেও তোর জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু ভয়ে বলতে পারিনি। যদি তুই বন্ধুত্ব না রাখিস। এই সমস্ত কথা দেখার পর সুভাষের দিল মে লাড্ডু ফুটনে লাগা। কিন্তু পড়াশোনার বাধ্যবাধকতার কথা আদ্রিতাও স্পষ্ট জানায়। যাই হোক, দুজনের এই মিষ্টি বন্ধুত্বটা এবার প্রেমের সম্পর্কে পরিণত হয়। তারা টিউশন থেকে রোজ গল্প করতে করতে একসাথে বাড়ি ফিরত। পথ চলতে সব কথার সঙ্গে সুভাষ মাঝে মাঝে আমাদের সম্পর্কটা নিয়ে একটা গল্প লিখব দেখিস, যেটা জীবনের গল্প বলবে। আর উত্তরে আদ্রিতাও বলতো, আচ্ছা কবি, শোনার অপেক্ষায় থাকবো। সবকিছুর মধ্যেই এগোতে থাকে সময়। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেই দিনটার মোকাবেলা করার জন্য সুভাষ প্রস্তুতি নিচ্ছিল মনের চিলেকোঠার অন্দরে। অর্থাৎ এইচএসের আগে টিউশন পড়ার শেষ দিন। সুভাষের ভাবতেও অবাক লাগছিল যে এরপর থেকে প্রতি সপ্তাহে আর দেখা হবে না তার প্রিয় বন্ধুদের সাথে, আর আর প্রতি সপ্তাহে দেখা হবে না তার প্রিয়তমার সাথে। এই সব ব্যথা বুকে বেঁধে চলছিল। তারা প্রমিস করে যে মাসে একবার দেখা করবেই। কিন্তু আদ্রিতাকে বিদায় জানানোর সময় সুভাষের মনে হচ্ছিল যে হয়তো এইভাবে দেখা বা কথা আর হবে না ওদের। কিন্তু সময়ের নিয়মেই ছাড়তে হয় বহু প্রিয়জনকে। পরীক্ষার প্রেশারের মধ্যে আদ্রিতার কথাও আর সেইভাবে মনে পড়েনি টিউশনের সব স্মৃতিগুলো। কিন্তু পরীক্ষা শেষের পর সেই সব স্মৃতি ক্রমশই নাড়াচাড়া দিতে থাকে সুভাষের মনের আনাচে কানাচে। মেসেজে আবার কথা বলা শুরু হয় সুভাষ এবং আদ্রিতার। ভালোবাসার সব অনুভূতি বন্দী হতে থাকে 6 ইঞ্চের স্ক্রিনে। কিন্তু তাও ভালোবাসার আবেগ কিঞ্চিত ভাগও কমে না তাদের মধ্যে। দেখতে দেখতে 1 মাস মোবাইলে কথা চলতে থাকে। কিন্তু এবার চলে আসে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা এবং জানিয়ে সুভাষ ব্যস্ত হয়ে পড়ে, তাই কথা বলাও বন্ধ থাকে কিছুদিনের জন্য। পরীক্ষা শেষ হওয়ার পর দুজনেই রিলেটিভ অনু দিদির বিয়ের কথা তারা জানতে পারে। সেই বিয়ে বাড়ি নিয়ে দুজনেরই উৎসাহ ছিল শেখরে। কি ড্রেস পরবে, কিভাবে আনন্দ করবে, সব নিয়ে চলতে থাকে প্রচুর প্ল্যান। অনুদিদি, সুভাষ এবং আদ্রিতা দুজনেরই খুব কাছের ছিল। ওদের দুজনের পরিবারের সাথেই অনুদিদির পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু সুভাষের সঙ্গে আত্মীয়তার সুবাদে একটু বেশি আলাপ ছিল। তাই আশীর্বাদের দিন থেকেই অনুদের বাড়িতে হইচইয়ের মধ্যে সামিল হয়ে যায় সুভাষ। প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ের নানা কাজের মধ্যেই খুব ব্যস্ত হয়ে যায় সে। দেখতে দেখতেই চলে আসে মেহেন্দি। আশীর্বাদের দিন না আসলেও মেহেন্দির দিন সন্ধেবেলায় আসার কথা ছিল আদ্রিতার। সন্ধে হয়ে যায়, হিমাদ্রিও চলে আসে গান গাওয়ার জন্য, কিন্তু আদ্রিতা এসে পৌঁছয় না। 2-3 বার ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায় না। হিমাদ্রির পরিচয়টা দিয়ে রাখা ভালো। হিমাদ্রি আদ্রিতা এবং সুভাষের কমন ফ্রেন্ড।
সবাই যতই বলে হিমাদ্রিকে গান গাওয়ার জন্য, সুভাষ বলতে থাকে, আরে সবে তো মেহেন্দি শুরু হলো, হিমাদ্রি তো রয়েইছে, একটু পরে গান করবে ক্ষণ। এইভাবে কিছুক্ষণ চলতে থাকে, কিন্তু প্রায় 8টা বেজে যাওয়ায় যথারীতি আর অপেক্ষা করা যায় না। তাই সবার কথা মতো গান গাইতে চলে যায় হিমাদ্রি। খুব সুন্দর দুটি গান শোনায় সে। প্রত্যেকবারের মতোই সবার মন ছুঁয়ে যায় হিমাদ্রির গান। গান শেষ হওয়ার পর সুভাষ ও হিমাদ্রি দুজনে মিলে প্রায় 9 থেকে 10 বার ফোন করে আদ্রিতাকে, কিন্তু কোনো ফোনেরই উত্তর আসে না। সুভাষের মেসেজ ব্লুটিক হলেও তার কোনো উত্তর আসে না আদ্রিতার প্রান্ত থেকে। সুভাষের মাথায় বহু চিন্তাভাবনা ঘুরে ফিরে আসে, কিন্তু বিয়ের কাজের মধ্যে সবকিছুই যেন জোর করে ভুলে থাকতে হয় তাকে। হিমাদ্রি যাওয়ার সময় বলে, তুই আর ফোন করিস না, আমি করব ক্ষণ, কিছু জানতে পারলে তোকে জানাবো। কিন্তু রাত 12টা পার হয়ে গেলেও কোনো উত্তর আসেনি হিমাদ্রির কাছ থেকে। চিন্তা বাড়তে থাকে সুভাষের। তার হাতে কিছুই ছিল না। সে শোয়ার আগে আরেকবার আদ্রিতাকে করা মেসেজগুলো দেখে, আবার দেখেও কিছু নতুন খুঁজে পায় না সে। অর্থাৎ সেগুলো ব্লুটিক থাকা সত্ত্বেও কোনো উত্তর আসেনি সুভাষের কাছে। সুভাষ খানিকটা আঁচ করতে পারে ঠিক কি ঘটেছে, এবং এটাই প্রার্থনা করে যে তার অনুমান যেন সত্য না হয়। পরদিন সকালে নেট অন করার সাথে সাথেই 4টে মেসেজ আসে সুভাষের কাছে। এটা কার মেসেজ সেটা আর পাঠককে বলে দেওয়ার প্রয়োজন নেই। মেসেজে লেখা ছিল, আমার বাড়িতে সব জেনে গেছে, এখন কিছু বলিস না, এখন আর মেসেজও করিস না। এই 4টি মেসেজ সুভাষের শান্ত নম্র মনটাকে ভেঙে চুরমার করে দেয় মাত্র কয়েক সেকেন্ডেই। সে কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। কিছুক্ষণের জন্য তার মাথা কাজ করছিল না। সে কিছুক্ষণ পর ফোন করে সমস্ত কিছু জানায় হিমাদ্রিকে। হিমাদ্রি তাকে শান্ত থাকতে বলে এবং দেখতে বলে আজ আদ্রিতা বিয়ে বাড়িতে আসে কি না, এবং আসলে সেখানে কথা বলতে বলে। হিমাদ্রি তাকে আশ্বস্ত করে, আমি সব সময় তোর পাশে থাকব। সেই সন্ধে আসে, কিন্তু আদ্রিতা আসে না। রাত বেড়েই চলে। আস্তে আস্তে বিয়ে বাড়িতে আসা সব অতিথিরা চলে যায়, কিন্তু আদ্রিতা আসে না। সুভাষ বুঝতে পারছিল আস্তে আস্তে আদ্রিতার বাড়ির লোক সুভাষকে আদ্রিতার মন থেকে মুছে দিতে চাইছে। বিয়ের কাজের ব্যস্ততায় এবং আদ্রিতার ভাবনায় কয়েকটা দিন কেটে যায় সুভাষের। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয় না আদ্রিতার সাথে। দেখতে দেখতে সময় কিছুটা পেরিয়ে যায়। যে স্টেশনে এসে সুভাষের ট্রেন থেমেছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য, সেই স্টেশন, সেই রাস্তাই এখন সুভাষের সব থেকে চেনা হয়ে উঠেছে। সুভাষ এই শহরেই লোকাল ট্রেনে রোজ পাড়ি দিচ্ছে তার ভবিষ্যৎ লেখার জন্য। তবে সে ডাক্তারির ছাত্র হতে পারেনি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু রাজ্য জয়েন্টে সে ভালো ফল করার সুবাদে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে এখানে। তাই এখন বাড়ির থেকে বেশি সময় তার এই শহরেই কাটে। এভাবেই শুরু হয়েছিল তার নতুন জীবন। কামরাটা রেলগাড়ির, আর মাসটা আশ্বিনের ছিল। তাও যেন কোথাও গিয়ে ব্যস্ত শহরের এক জনবহুল স্টেশনে হয়েছিল তাদের হঠাৎ দেখা। এটাই তো সুভাষ চাইছিল বহুদিন ধরে, একটা মুখোমুখি দেখা, কথা বলা, কি হয়েছিল সেদিন সব কিছু জানা। কিন্তু মাঝখানে ছিল অনেক বারণ। 65 দিনের অপেক্ষায় ভেজা চোখ, দুটো মানুষ আর একটা গল্প যেটা শোনার থেকে না শোনাই বোধহয় ভালো ছিল সুভাষের। কফি হাউসে প্রেম বন্ধুত্বের সূত্রপাত যেমন ঘটেছে, তেমনি পতনেরও সাক্ষী থেকেছে এই কফি হাউস। তাই সুভাষ আদ্রিতাকে নিয়ে এলো সেই কফি হাউসে তার সমস্ত কথা শোনার জন্য। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সুভাষ কাঁতর কণ্ঠে জিজ্ঞাসা করে, আদ্রিতা? বলার পর সে কিছুটা থমকে যায়। বোঝা যায় এত দিনের অপেক্ষা হয়তো কিছুটা দূরত্ব সৃষ্টি করেছে। তারপর আবার বলে, আদ্রিতা, কি ঘটেছে আমি পুরোটা জানতে চাই। ক্ষণিকের নীরবতা কাটিয়ে আদ্রিতা উত্তর দেয়,
ছাড় না, জেনেও আর কিছু করতে পারবি না। আরে তুই একবার বল তো কি হয়েছে, একবার বলেই দেখ না আমি কিছু করতে পারি কি না। একবার বল আমায় কি হয়েছে। আমি দরকার হয় তোর বাড়িতে যাব, কাকু কাকিমাকে বোঝাবো, একবার বলে তো দেখ। সুভাষের এই সমস্ত কথার পরেও আদ্রিতার নীরবতা কোথাও যেন সুভাষকে আরও কৌতূহলী করে তুলছিল। সে বলে, দেখ আদ্রিতা, চুপ করে থেকে কোনো লাভ নেই। তাহলে আজকের এই হঠাৎ দেখাটা শুধু দেখা হয়েই থেকে যাবে, কোনো সমাধান সূত্র বেরোবে না। কিছুক্ষণ থেমে আবার বলে, দেখ, তোর ওই শেষ 4টে মেসেজ আমাকে বহুরাত ঘুমোতে দেয়নি। তোর ফেসবুকে আনফ্রেন্ড করা আর এত সব কিছুর পরেও আমি নিজের মনকে শক্ত রেখেছি। এবার আর বলতে দিল না আদ্রিতার কান্না। তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। আরে বোকা মেয়ে, তুই এভাবে ভেঙে পড়লে আমি লড়বো কিভাবে? আর তুই তো আমাকে সাহস দিয়েছিস সব সময়, এখন তুই হার মেনে নিবি? একবার বল না কি হয়েছে। তুই যা ভাবছিস তার থেকে অনেক বড় জিনিস ঘটে গেছে, যা আর আমরা ঠিক করতে পারবো না। আমি নিজের মনকে সব কিছু শোনার জন্য প্রস্তুত রেখেছি, তুই নির্দ্বিধায় বলতে পারিস। অনুদির মেহেন্দির দিন সন্ধেবেলায় আমি যখন রেডি হতে যাচ্ছি বেরোবো বলে, তখন মা আর ভাই ঘরে আসে আর বলে আজকে আমি কোথাও যেতে পারবো না। আমি কেন জিজ্ঞেস করাতে উত্তর আসে, আজ থেকে আমার সব বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা বন্ধ, আর বাবা বাড়ি এলে বাবা যা করার করবে। কি হয়েছে আমি আবার জিজ্ঞেস করাতে ভাই উত্তর দেয়, সুভাষদার সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি তখন বলি ও শুধু আমার বন্ধু, জাস্ট, আর কিছুই না। কিন্তু দাদা আমার ফোনের ওয়ালপেপারে ছবিটা দেখিয়ে বলে, এর পরেও বলবি তোরা শুধুই বন্ধু? আমি আর কিছু বলতে পারি না। মা অনেক বকাঝকা করে, আমি অনেক কান্নাকাটি করি, ওদের বোঝাই তুই ভালো ছেলে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছিস। কিন্তু সেদিন কেউ আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। আমি পুরো দিশেহারা হয়ে গিয়েছিলাম। বাবা আসতে আমি বাবাকে বলি, বাবা ও খুব ভালো ছেলে, ও খুব ভালো চাকরি পাবে, দেখো কোনো অসুবিধা হবে না। আর আর আমরা এখন বেশি যোগাযোগ রাখবো না যতদিনে পড়াশোনা শেষ হচ্ছে। কিন্তু বাবাও সেদিন আমার কথা শুনছিল না, আমার হাতে কিচ্ছু করার ছিল না। মা পরের দিন দুপুরবেলা এসে আসল ঘটনাটা আমায় জানালো। আসলে আমার বাড়ির লোকের তোকে নিয়ে কোনো সমস্যা ছিলই না, সমস্যাটা ছিল অন্য জায়গায়। আদ্রিতা একটু থেমে জল খেয়ে বাকিটা বলে, আসলে আমার বাবার ছোটবেলার একটা বন্ধু ছিল, সে আমাকে একবার একটা বিয়ে বাড়িতে দেখে, আর ওনার আমাকে খুব ভালো লাগে। ওনার ছেলে রেলে চাকরি করে, উনি বাবাকে আমার সঙ্গে ওনার ছেলের বিয়ের কথা বলেন, আর বাবাও রাজি হয়ে যায়। আমার বাবা কথা দিয়ে রেখেছে। সমস্ত কথাটা শোনার পর সুভাষের 4 খণ্ডের হৃৎপিণ্ডটা ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হয় এর থেকে যদি তাদের বিচ্ছেদ হতো তার যন্ত্রণা বোধহয় কম হতো। সুভাষের কথা বলার পরিস্থিতিও ছিল না, সে প্রায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। বহুদিন পর এত বড় আঘাত পেয়েছিল সে, যা কিছুতেই সে মেনে নিতে পারছিল না। সুভাষ মনে মনে বুঝতে পারে একটা আদ্যপ্রান্ত মজবুত সম্পর্কের দেওয়াল কেউ যেন বাইরে থেকে বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছে। সুভাষ এখানে শুধুই দর্শক। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার একটা একটা করে মুহূর্ত দিয়ে গাঁথা সম্পর্কের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হতে দেখছে। আর তার হাত পা বন্ধন মুক্ত হলেও সে যেন সেখানে নীরব দর্শক শুধু। আদ্রিতা চোখের জল মুছতে মুছতে বলতে চায়, আমি এখনো তোকেই ভালোবাসি সুভাষ, অন্য কাউকে আমি তোর জায়গাটা দিতে পারবো না রে। অথচ আমি আমার বাড়ির অমতে গিয়ে তোর সঙ্গে চলে যেতেও পারবো না। আমি আজ বিধ্বস্ত সুভাষ, এখন তুই বল আমায় আমার কি করা উচিত।
সুভাষ চোখের কোণে এক রাশ কান্না লুকিয়ে রেখে বলে, ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে, যার আঙুল একদিন তোমার চিবুক ছুঁতো। দেখ, আমি তোর কাছে উত্তর চাইছি কিভাবে আমি আমার পরিবার ও তোকে দুজনকে নিয়েই চলতে পারবো। আর আর তুই তো হেরে যাওয়ার কথা বলছিস। আসলে আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলোর জন্য হয়তো আমরা প্রস্তুত থাকি না, কিন্তু আমাদের সারভাইভ করতে গেলে লড়তে হয়। তোকেও লড়তে হবে, পরিবারের বিপক্ষে তোকে দাঁড়াতেই হবে। কিন্তু আমি কিঞ্চিত পরিমাণ আশার আলো এই অন্ধকার রাস্তার কোনো গলিতেও খুঁজে পাচ্ছি না। দেখ, আমি তোকে যেমন ভালোবাসি, আমি আমার পরিবারকেও কিন্তু সমানভাবেই ভালোবাসি। আদ্রিতা, তোর বাবা মা তোকে ছোট থেকে এত বড় করেছে। আজ তুই ওদের কথা না শুনলে সেটা বেইমানি করা হবে ওদের সাথে। যেটা তুই করার ইচ্ছে প্রকাশ করলেও সর্বপ্রথম আমিই তোর বিপরীতে দাঁড়াবো। আর তোর বাবা মা তোর জন্যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা খারাপ হবে না। চূর্ণ হয়ে যাওয়া হৃদয়ে একটা পাথর চেপে সে কথাগুলো প্রকাশ করল। আদ্রিতা সুভাষের চোখে চোখ রেখে বলে, ভুলে যেতে পারবি আমাদের একসাথে পথ হাঁটা, একসাথে কাটানো মুহূর্তগুলো? কি রে বল, আমাদের ভালোবাসা ভুলে যেতে পারবি? আমাদের হাতে আজ আর কোনো রাস্তা খোলা নেই হাঁটার জন্য। আচ্ছা, আমরা চেষ্টা করতে পারি না? চল না, একবার একবার চেষ্টা করে দেখি। কোনো উত্তর ভেসে আসে না উল্টো দিক থেকে। সুভাষ, তুই ইঞ্জিনিয়ার হবি, তারপর একটা ভালো চাকরি পেয়ে গেলে, আর আমিও ফার্মাসিস্ট হয়ে চাকরি পেয়ে গেলে, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমাদের বলার একটা রাইট তৈরি হবে। আমরা আমরা আর কয়েকটা বছর অপেক্ষা করে চেষ্টা করে দেখি না রে? সুভাষ এই প্রস্তাবে সম্মতি দিলেও তার মন জানতো যে আদ্রিতা যে স্বপ্ন দেখছে তাই ব্যস্ত শহরের লোকারণ্যের ভিড়ে হারিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেদিন তারা একসাথে বাসে করে বাড়ি ফেরে। অনেক কথা আলোচনা হয়। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একসাথে পথ চলবে। শহরের এই যানজটের মাঝে নেওয়া হলো এই শপথ। তার এক বন্ধু মারফত অর্থাৎ রাইয়ের মধ্যস্থতায় যোগাযোগ রাখবে এবং মাঝে মাঝে দেখা করবে, এই কথাও হলো। এবং সুভাষ বাস থেকে নেমে জানলার ধারে বসে থাকা তার প্রিয় মানুষটাকে হাত নেড়ে বিদায় জানালো। সুভাষ তখনও বুঝে উঠতে পারেনি এই হঠাৎ দেখাই তাদের প্রায় শেষ দেখা ছিল। এই দেখা হওয়ার পর বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন হঠাৎ করেই সুভাষের স্ট্যাটাস ভিউয়ারদের মধ্যে একজন কমতে থাকে। কিছুদিন ছেড়ে দিলেও একদিন বুঝতে পারে যে সেটা আদ্রিতা। আদ্রিতাই সুভাষের স্ট্যাটাস আর দেখে না। আসল কাণ্ডটা ঘটে অষ্টমীর দিন, যখন অঞ্জলি দেওয়ার পর হিমাদ্রি বলে, কিরে, কাল তো আদ্রিতা কলকাতা গেছিল, স্ট্যাটাসে দেখলাম। তা তুই কি ছবি তুলে দিচ্ছিলি? সুভাষ অনেকটাই চমকে ওঠে এবং তা কিভাবে সম্ভব? সুভাষ তো সেই স্ট্যাটাস দেখতেই পায়নি। সে হিমাদ্রিকে বলে, আমি বাড়িতেই ছিলাম প্রত্যেকবারের মতো, এবারও বাবা মার সাথে বেরোবো। আর এসব ছাড়। তারপর বন্ধুরা অষ্টমীর আড্ডা জমিয়ে তোলে। কিন্তু সুভাষের মনে একটাই দ্বন্দ্ব ঘুরপাক খাচ্ছে। বাড়ি ফিরে এই দ্বন্দ্বই সুভাষকে ছাড়খাড় করে দিচ্ছিল যে অন্য কেউ স্ট্যাটাস দেখতে পাচ্ছে অথচ সে পাচ্ছে না। সুভাষ এতটাও বোকা নয় যে এর অর্থ সে বুঝতে পারবে না। সব জলের মতো পরিষ্কার হয়ে যায় তার কাছে। সুভাষ বুঝতে পেরেছে আদ্রিতা তাকে অফ করে দিয়েছে। ফেসবুকে আনফ্রেন্ড, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অফ, মেসেজে রিপ্লাই নেই। সুভাষকে সব দিক থেকেই সরিয়ে দিয়েছে আদ্রিতা। এমনটা সুভাষের ভাবাই স্বাভাবিক, কিন্তু না। সুভাষ এই দুনিয়ার জটিল মারপ্যাচ বুঝতে পারলেও, প্রত্যক্ষ করতে পারলেও বিশ্বাস করতে পারছে না। তাই শেষবারের মতো রায়ের কাছ থেকেই শুভ বিজয়ের শুভেচ্ছা পাঠালো আদ্রিতাকে। খুব আশাবাদী ছিল সে যে এবার হয়তো রিপ্লাই আসবে, কিন্তু না।
ফিজিক্সের নিউটনের সূত্রর মতোই আদ্রিতাও তার সব আশা নিরাশায় রূপান্তরিত করল। 3 দিন পরও কোনো রিপ্লাই আসেনি। অতএব বলাই বাহুল্য, সুভাষ সেই কঠিন বাস্তবটা বুঝতে না পারলেও এবার আর অস্বীকার করতে পারল না। কি করা উচিত সুভাষের এখন তা বুঝতে না পেরে সরাসরি রায়কেই জিজ্ঞাসা করল। দেখ রাই, গত কয়েকদিন ধরেই আমি তোর মাধ্যমে ওর সাথে কথা বলতে চাইছি, কিন্তু কোনো রকম সৎ উত্তর এখনও আমি পাইনি। তাই আমি তোকে জিজ্ঞাসা করছি, এই ব্যাপারে তুই কি কিছু জানিস? মেসেঞ্জারে এই মেসেজ দেখে খুব বিচলিত হয়ে ওঠে রায়ের মন। চটপট মোবাইলটা হাতে তুলে নিয়ে রিপ্লাই পাঠায়। কেন? ও তো আমাকে বলেছিল তোকে মেসেজ করে নেবে, এখনো করেনি? না, বহুদিন ধরেই আমি দেখছি কোনো উত্তর সেভাবে ওর থেকে আমি পাচ্ছি না। তুই কি কিছু জানিস? দেখ, আমাকে ও তো কিছুই বলেনি, কিন্তু প্রবলেম থাকলে আমাকে তো ওর বলা উচিত ছিল। আফটারঅল এইভাবে তো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমি ওর সাথে একবার সরাসরি কথা বলে দেখছি। এই সম্পর্কটা নিয়ে ওর কি মতামত সেটা আমারও জানা দরকার। হ্যাঁ, তুই জিজ্ঞাসা কর, কারণ বেকার আমরা ধোঁয়াশার মধ্যে থাকছি। তোরও লাইফে এগোনো দরকার, জিজ্ঞেস কর ওকে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলিস কিন্তু। এরপর সুভাষ শুধু হ্যাঁ রিপ্লাই দিয়ে মনের মধ্যে ততটা সাহস সঞ্চয় করতে চায় যতটা সাহস থাকলে এই প্রশ্ন কেউ তার প্রিয় মানুষকে করতে পারে। বেশি দেরি না করে আদ্রিতাকে অনলাইন দেখেই সুভাষ মেসেজ করে ফেলে তাকে। আদ্রিতা, আমি জানতে চাই আমাদের সম্পর্কটা নিয়ে তোর কি মতামত, কারণ বেশ কিছুদিন ধরে তুই আমাকে ইগনোর করছিস, আমি সেটা লক্ষ্য করছি। তাই এবার আমারও জানা দরকার তোর কি মতামত। এই মেসেজের উত্তরে সুভাষ আশা করেছিল যে ধরনের রিপ্লাই তার বিন্দুভাগও আদ্রিতার পক্ষ থেকে এই প্রান্তে আসেনি, বরং বেশ কিছুক্ষণ ব্লুটিক থাকার পর রিপ্লাই আসে মাত্র কেবল একটি সেমিকোলন চিহ্নে। হ্যাঁ, একটি মাত্র সেমিকোলন দিয়েই সুভাষকে তার মনের সমস্ত ভাবনা ব্যাখ্যা করতে চায় সে। এই ধরনের কোনো উত্তর সুভাষ চায়নি যেটা বুঝতে তার এতটা সময় লেগে যাবে। সেমিকোলন যার অর্থ অনেকটাই বোঝায় যে কোনো জিনিস শেষ হয়েছে, কিন্তু তা আবার শুরু হলেও হতে পারে। কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ। কিছুক্ষণ ভাবলেও সুভাষ এই সেমিকোলনের অর্থ শেষ ধরেই নিজের মন থেকে একটা ভাঙা সম্পর্কের পাতাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে থাকে। সেই রাতটা সুভাষ খুব কেঁদেছিল নিজের মনের অন্তরে। সবকিছু যেন নিজের চোখের সামনে জ্বলতে দেখছিল সুভাষ। রোহিত শর্মা যখন 2023 বিশ্বকাপ হারার পর নীরবে নিভৃতে ড্রেসিং রুমে চলে গিয়েছিল আর তার চোখ থেকে ঝরেছিল অসীম সংখ্যক জলকণা, ঠিক সেই রকমই হয়েছিল সেদিন সুভাষের সাথে। হ্যাঁ, বেশ কিছুদিন কষ্ট পেয়ে পেয়ে নিজের মনকে সামনে তুলতে সুভাষের প্রায় একটা সপ্তাহ লেগে যায় সময়। কিন্তু জীবনের সমস্ত অনভিপ্রেত ঘটনাকে ভুলে গিয়ে সুভাষ নতুনভাবে জীবনকে লিখতে শুরু করে নতুন কলম দিয়ে। এই জীবনে সুভাষের সঙ্গে ছিল শুধু সফটওয়্যার আর লেখালেখি। সবকিছু শেষেও মনের অলিন্দে একটা ছোট্ট কুঠরি ফাঁকা রেখেই ইঞ্জিনিয়ারিংয়ের 4টে বছর কাটিয়ে ফেলে সুভাষ। বহু কষ্ট করার পর একটা নামি আইটি কোম্পানিতে প্লেসমেন্ট পায়। মাইনেও মন্দ ছিল না। যে জিনিসগুলোর চাহিদা সুভাষ বা সুভাষের মতো প্রত্যেকটা ছেলের স্বপ্নে থাকে, সেই স্বপ্নই সেদিন সফল হয়েছিল সুভাষের। চাকরি পাওয়ার পর প্রথম ফোনটা তার বাবাকেই করে সে। খানিকটা আবেগতাড়িত হয়েই বলে, বাবা, তোমার ইঞ্জিনিয়ারটা আজ চাকরি পেয়ে গেছে বাবা। ছেলের মুখ থেকে এই বাক্য শুনে তার বাবা এবং মা তাদের জীবনের সবথেকে বড় আনন্দটা পেয়েছিল। বাড়ি ফিরে সুভাষ বাবা মার সাথে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নেয়। একদিক থেকে সুভাষের কাছে হয়তো কাঙ্ক্ষিত সব জিনিসে চলে এসেছিল সেদিন, কিন্তু এই চাকরি পাওয়ার পর তার কাছে কোনো বেলাবোস ছিল না, যাকে 244139 ফোন করে বলা যায় যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছ? সুভাষের বেলা অর্থাৎ আদ্রিতা তার কাছে না থাকার
এক রাশ ব্যথা সেদিন তার বুকের পাঁজরে বন্দি ছিল। লক্ষ্যে অবিচল থেকে জীবনে এগিয়ে যেতে থাকে আমাদের সুভাষ। এবং দেখতে দেখতে একদিন কোম্পানির বাঁধন থেকে ছেড়ে বেরিয়ে এসে সেই লড়াই করতে করতে তিল তিল করে গড়ে তোলে তার স্বপ্নের নিজের আইটি কোম্পানি। দেখতে দেখতে এগিয়ে চলতে থাকে তার কোম্পানি, আর সাথে সে নিজেও। এই সব কিছু করার পর হয়তো যারা চেয়েছিল সুভাষের সাথে আদ্রিতার বিয়ে না দিতে, তাদের হয়তো একটা তীব্র নীরব জবাব দেওয়া হয়ে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে সুভাষের কাছে হয়তো সব আছে, অর্থ, প্রতিপত্তি, সম্মান, শুধু শুধু নেই আদ্রিতার মতো একটা কাছের মানুষ। অন্যমনস্ক হয়ে অতীতের এই সব কথাই বারবার ঘুরে ফিরে আসছিল সুভাষের অযান্ত্রিক মস্তিষ্কে। সুভাষের অন্যমনস্কতা ভাঙে তার প্রিয় বন্ধু লগ্নজিতের প্রশ্নে। কিরে, সবাই কত আনন্দ করছে ওখানে, আর তুই সবার থেকে আলাদা হয়ে এখানে কি করছিস? কিছুক্ষণ চুপ থাকার পর সুভাষ উত্তর দেয়, তুই তো জানিস আমার এইসব অনুষ্ঠানে আসতে ভালো লাগে না, আর অত মানুষের ভিড়ের থেকে এখানেই অনেক ভালো আছি। আসলে আজ সুভাষের মনটা সত্যিই ভালো নেই। জীবনে সব কিছু পেলেও ভালোবাসা তার জীবনে চিরস্থায়ী হয়নি। আর তার মধ্যে এখানে আসা থেকেই সুভাষ সব কিছুর মধ্যে যেন আদ্রিতাকে অনুভব করতে পারছে, যা তার আহত মনকে আরো বিচলিত করে তুলছে। লগ্নজিৎ সুভাষকে ভালো করেই চেনে, তার ভালোবাসার গল্পও সব জানে। শুধু সুভাষের কাঙ্ক্ষিত নারীকে দেখবার সৌভাগ্য তার হয়নি। লগ্নজিৎ সুভাষের কাঁধে হাত রেখে বলে, দেখ, একটা জিনিসকে নিয়ে এভাবে পড়ে থাকলে হয় না। উই হ্যাভ টু মুভ অন, না সুভাষ? সুভাষ স্বভাবতই শুধু মাথা নাড়ে আর কথা ঘোরানোর চেষ্টা করে বলে, ছাড় এসব কথা, আজ তোর মিসেসের সঙ্গে দেখা করাবি না একবার? এখানে দাঁড়িয়ে থাকলি দেখবি কি করে? আর দেখা করার সময় আমার হাত ধরে থাকিস কিন্তু। সুভাষ কৌতূহলী হৃদয়ে প্রশ্ন করে, কেন তোর হাত ধরে থাকতে হবে কেন? আমি কি হাঁটতে চলতে পারি না নাকি? লগ্নজিৎ হেসে বলে, না না, সে ব্যাপার নয়। আসলে আমার মিসেস খুব সুন্দরী তো, তাই বলা যায় না যদি মাথা টাথা ঘুরে যায়। দুজনেই হাসতে হাসতে চলে যায় লগ্নজিতের নতুন বউকে দেখতে। লগ্নজিতের বউ পেছনে ঘুরে অতিথিদের সঙ্গে কথা বলছিল। আরে এদিকে এসো, কাকে এনেছি দেখো। এই হলো আমার সবচেয়ে কাছের বন্ধু সুভাষ। লগ্নজিতের স্ত্রী মুখ ঘুরিয়ে তাকাতেই সত্যি মাথা ঘোরার উপক্রমী হল সুভাষের। তবে না, লগ্নজিতের বউয়ের সৌন্দর্যে তার মাথা ঘোরায়নি, কারণ এই সৌন্দর্য সুভাষের জানা এবং চেনা। এই মুখের মহিমা অনেক বছর অনিদ্রায় রেখেছে সুভাষের দুটো চোখকে। লগ্নজিতের বউয়ের নাম আদ্রিতা। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, পাঠকের কোনো ভুল হয়নি, আমারও কোনো ভুল হয়নি। এই আদ্রিতাই এক যুগ আগে হারিয়ে যাওয়া সুভাষের সেই কাঙ্ক্ষিত নারী, যার মুখ একবার দেখার জন্য যে কি না কি সে করেছে। হ্যাঁ, আজ সুভাষের সেই কাঙ্ক্ষিত নারী সুভাষের সামনেই তার ঘনিষ্ঠ বন্ধু লগ্নজিতের স্ত্রী হয়ে দাঁড়িয়ে। ক্ষণিকের জন্য যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সুভাষের। সে বাকরুদ্ধ। 12 বছর পর সুভাষ আদ্রিতাকে খুঁজে পেয়েছে, কিন্তু সুভাষ এইভাবে আদ্রিতাকে খুঁজে পেতে চায়নি। আজ যেন সবকিছুই স্রোতের প্রতিকূলে বয়ে চলেছে, আর পাড়ে বসে সে শুধুই নীরব দর্শকের ভূমিকায়। সুভাষ নিজেকে সামলে নিয়ে আদ্রিতাকে হাত জোড় করে নমস্কার করে সম্বোধন জানায়। আদ্রিতাও কোনো কিছু বুঝতে পারছে না, সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। লগ্নজিৎ রসিকতা করে বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমাদের সাথে পিকচার তো বানতা হ্যায় বস। সুভাষ অনেক ব্যথা বুকে চেপে বলে, ঠিক আছে, একটা ফটোই না হয় স্মৃতি হিসেবে তোলা থাক। আদ্রিতা এবং সুভাষের
এইরকম বহু ছবি আজ শুধুই রয়েছে স্মৃতিতে। সুভাষের পক্ষে এই পরিবেশের নিঃশ্বাস নেওয়াই ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। সময় যত এগোচ্ছে এই পরিবেশের আবহাওয়ায় যেন দম বন্ধ হয়ে আছে তার। আর তাই অনেক যন্ত্রণা ব্যথাকে চেপে রেখেই ক্লান্ত পরাজিত সুভাষ বেরিয়ে আসে। এত আলোর মধ্যে থেকেও বেরিয়ে অন্ধকারের দিকে হাঁটতে থাকে। আর একদা ভালোবাসা এবং বন্ধুর সুন্দর সম্পর্ক বাঁধার সাক্ষী হয়ে সে হাত দুটোকে গাড়ির স্টিয়ারিংয়ে রাখে। ক্রমশই গাড়ির গতিবেগ সুভাষের হৃৎপিণ্ডের গতিবেগকেও ছাড়িয়ে গেল এবং চলমান এই সময়ের কাঠিন্যতায় জীবনের অসহ্য চাহিদা আর না মানতে পারা বাস্তবতা একটা লরি থেকে ধাক্কা মারল সুভাষের S2636। জীবনের গল্পটা আর লেখা হয়ে ওঠেনি সুভাষের। আসলে কিছু কিছু সম্পর্ক বোধহয় শুরুই হয় শুধু অল্প মুহূর্তের আলাপের জন্য। তারা শরতে শিউলির গন্ধ নিয়ে জীবনে আসে আর বসন্তে পলাশ ফুলের মোহ আসার সঙ্গে সঙ্গেই চলে যায়। শুধু মাঝখানের সময়টা তারা থেকে যায়। কোনো কোনো সময় হয়তো শরতের শিউলির সেই গন্ধ আর সারা জীবনেও ভোলা যায় না, ঠিক যেমনটা সুভাষের সাথে হয়। সুভাষ আদ্রিতাকে ভুলে যেতে চাইলেও শেষ পর্যন্ত ভুলে যাওয়াটা আর সম্ভবপর হয়নি। হয়তো আদ্রিতার ক্ষেত্রেও ঘটনাটা এইরকমই ঘটে, বা অন্য কিছু। আসলে ভালোবাসার নাম আর গল্পগুলো বারবার বদলে যায়, কিন্তু পরিণামটা বদলায় না। সেদিনের পর আদ্রিতা আদতে সংসার করতে পারে কিনা তার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আমাদের দেশ নায়ক সুভাষের মতোই আমাদের সুভাষেরও হয়তো সেই রাতের পর আর ঘরে ফেরা হয়নি। সুভাষ এবং আদ্রিতার ভালোবাসার যে পরিণতি ঘটে তা হয়তো কেউই চাইবে না আর অন্য কারো জীবনে ঘটুক। সেই রাতের পর আমাদের সুভাষের শেষ পরিণতি ঠিক কি আমরা জানি না, কিন্তু সেই রাতে অপ্রতিরোধ্য অভিমানী এক ভালোবাসা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ব্যস্ত শহরের নির্মম বাস্তবতার ভিড়ে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে তৃষা, সূর্য, তনয়, অর্ঘ্যদীপ, অর্পণ, খুশি ও দেবজিৎ, শব্দগ্রহণে সূর্য, আবহে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।